প্রিয় শিক্ষার্থীরা, আজ এই ভিডিওতে আমরা আলোচনা করতে যাচ্ছি এইচএসসি হিসাব বিজ্ঞান প্রথম পত্রের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়, সপ্তম অধ্যায়। অধ্যায়ের নাম হচ্ছে কার্যপত্র। এই ভিডিওতে আমরা একদম বেসিক থেকে এই অধ্যায়টাকে শেষ করার চেষ্টা করব এবং এটার খুঁটিনাটি যা আছে আলোচনা করার চেষ্টা করব। প্রথমে আমাদের জানতে হবে যে এই কার্যপত্র কোন কোন ক্ষেত্রে ব্যবহৃত হয়, মানে অন্যান্য অধ্যায়ের ক্ষেত্রে এই কার্যপত্রের ভূমিকা কতটুকু। আমি দেখতে পাচ্ছ প্রথমেই সংজ্ঞা আকারে লিখেছি এরকম যে আর্থিক বিবরণীর খসড়া স্বরূপ বা ঐচ্ছিক কাজগুলি মূলত আমরা কার্যপত্রের মাধ্যমে করে থাকি। আর্থিক বিবরণীর ক্ষেত্রে যে ভূমিকাটা কার্যপত্রের তাই কিন্তু এখানে প্রকাশ করা হয়েছে, মানে এটা একটা খসড়া স্বরূপ। আমরা খসড়া বলতে আসলে রাফের সাথে তুলনা করতে পারি, যে আর্থিক বিবরণীর রাফের কাজ মূলত আমরা এই কার্যপত্রের সহযোগিতায় করতে পারি। এই কথাটা কিন্তু আমাদের এমসিকিউতে আসতে পারে যে এই ঐচ্ছিক ধাপ, আর্থিক বিবরণীর ঐচ্ছিক ধাপ বা হিসাব বিজ্ঞানের যে ঐচ্ছিক ধাপ সেটা কোনটি, সেটা হচ্ছে আমাদের কার্যপত্র। তারপর একটা গুরুত্বপূর্ণ কথা লিখেছি যে কার্যপত্র সাধারণত আমাদের 6 গড়া, 8 গড়া এবং 10 গড়ার হয়ে থাকে। সবচেয়ে বেশি আমরা কার্যপত্র পেয়ে থাকি 10 গড়া আর 8 গড়া পেয়ে থাকি, সবচেয়ে কম আমাদের 6 গড়া পেয়ে থাকি। তাহলে এই ক্ষেত্রে আমাদের যে 10টি গড়, আমরা যে বললাম যে 10 গড় সবচেয়ে বেশি হয়ে থাকে, তাহলে অবশ্যই আমাদের 10টি গড় জানতে হবে। প্রথমটি হচ্ছে আমাদের রেওমিলের দুটি পক্ষ থাকবে, একটি হচ্ছে ডেবিট পক্ষ আর একটি হচ্ছে ক্রেডিট পক্ষ। সেম ভাবে আমাদের সমন্বয়ের দুইটি পক্ষ থাকবে। তারপরে হচ্ছে সমন্বিত রেওমিল, তারও দুটি পক্ষ। 4 নম্বর হচ্ছে বিশদ আয় বিবরণী, তারও আমাদের দুটি পক্ষই থাকবে। সর্বশেষটি হচ্ছে আর্থিক অবস্থার বিবরণী, তারও দুটি পক্ষ, একটি হচ্ছে ডেবিট পক্ষ আর একটি হচ্ছে ক্রেডিট পক্ষ। তাহলে আমাদের এই 5টা ঘর পুরোপুরি মুখস্থ করতে হবে যে আমাদের কার্যপত্রের ক্ষেত্রে কোন কোন ঘরগুলো আসে। প্রথমে হচ্ছে আমাদের রেওমিল, তারপরে সমন্বয়, তৃতীয়তে হচ্ছে সমন্বিত রেওমিল, চতুর্থতে হচ্ছে বিশদ আয় বিবরণী, সর্বশেষটি হচ্ছে আর্থিক অবস্থার বিবরণী। যদি প্রশ্নে আমাদের বলে যে 8 গড়া করো, যদি আমাদের প্রশ্নে বলা থাকে যে একটি 8 গড়া কার্যপত্র প্রস্তুত করো, তাহলে কিন্তু আর আমাদের এই যে সমন্বিত যে ঘরটি বলা আছে সেই কাজটি আমাদের করতে হবে না, মানে এই ঘরটা আমাদের দিতে হবে না যদি 8 গড়া প্রশ্নে বলা থাকে। আর যদি প্রশ্নে বলে যে না 6 গড়া করো, তাহলে শুধু খালি প্রথম যে 3টি ধাপ, এই 3টি কিন্তু 6টি হবে, কারণ আমি আগেই বলেছি যে একটি ডেবিট আর একটি হচ্ছে ক্রেডিট হবে। তাহলে এই 3টি মিলেই 6টি হবে। আর এই অধ্যায়ের ক্ষেত্রে আরো একটি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে আমাদের সমন্বয় জাবেদা। এই অধ্যায়ের ক্ষেত্রে আমাদের গুরুত্বপূর্ণ একটি অংশ হচ্ছে সমন্বয় জাবেদা। যদি সমন্বয় জাবেদা আমরা পারি, তাহলে মোটামুটি এই অধ্যায় প্রায় 90% আমাদের কমপ্লিট হয়ে যাবে। দেখতে পাচ্ছ যে প্রথমে আমি লিখে রেখেছি যে রেওয়া মিলে যদি সম্পদ থাকে, সমন্বয় জাবেদা দেওয়ার ক্ষেত্রে এই রেওয়া মিল কেন্দ্রিক দুইটা টেকনিক আমার খুবই কাজে দিবে, আর বাকিগুলো আমি দিয়ে দিব। তাহলে প্রথমটি হচ্ছে যে রেওয়া মিলে যদি সম্পদ থাকে, আমরা কার্যপত্র করতে গেলে প্রথমেই তারা প্রশ্নে একটা রেওয়া মিল দিয়ে দিবে। আর রেওয়া মিলে যদি সম্পদ থাকে, তাহলে আমাদের যদি এটার জাবেদা করতে হয়, প্রথমে আমরা খরচকে দেখাবো। আমি উদাহরণস্বরূপ এখানে একটা উদাহরণ রেখেছি যে রেওয়া মিলে যদি এরকম বলা থাকে যে অগ্রিম বীমা, রেওয়া মিলে যদি বলা থাকে যে অগ্রিম বীমা একটা অ্যামাউন্ট দেওয়া থাকে, অগ্রিম বীমা কিন্তু অবশ্যই একটা সম্পদ। তার যদি আমার এই সমন্বয় জাবেদা করতে হয়, কারণ অগ্রিম বীমা তো অবশ্যই নিঃশেষ হবে, মানে এটা খরচে রূপান্তর হবে, তাহলে সঠিক জাবেদা হবে এরকম যে অগ্রিম, তাহলে অগ্রিম বীমা যেহেতু একটি সম্পদ, এর জাবেদার ক্ষেত্রে প্রথমে খরচটা আমাদের দেখাতে হবে। তাহলে আমরা জাবেদা দিব বীমা খরচ হবে ডেবিট আর অগ্রিম বীমা ক্রেডিট। আমি কিন্তু প্রথমে খরচটাকে দেখিয়েছি। এই হচ্ছে আমাদের টেকনিক। রেওয়া মিলে যদি সম্পদ থাকে, তাহলে আমাদের জাবেদার ক্ষেত্রে প্রথমে খরচটা দেখাতে হয়। দ্বিতীয় টেকনিকটা হচ্ছে তার রিভার্স, মানে পুরোপুরি উল্টা। রেওয়া মিলে যদি খরচ বা ব্যয় উল্লেখ থাকে, আর এই খরচ বা ব্যয় যদি আমরা একটু বেশি অঙ্কের করে থাকি, তাহলে তো এখানে একটা সম্পদের একটা গ্রান্ট পাচ্ছি আমরা। তাহলে কিরকম ভাবে প্রথমে আমরা সম্পদটা দেখাবো। যদি খরচ বা ব্যয় যদি উল্লেখ করা থাকে রেওয়া মিলে, এবং এই বলা যদি থাকে এরকম যে এখানে যে খরচটা বা ব্যয়টা করা হচ্ছে এখানে অতিরিক্ত করা হয়েছে, বা এই আগামী বছরের টাকা এখানে প্রদত্ত আছে, এরকম যদি বলা থাকে, তাহলে অবশ্যই আমরা এখানে সম্পদকে ইন্ডিকেট করবো। তাহলে আমাদের আগে সম্পদটাই আনতে হবে জাবেদার ক্ষেত্রে। আমি উদাহরণটা এরকম লিখেছি যে ভাড়া খরচ 15,000 টাকা। জিরাওমিল যদি এরকম বলা থাকে যে ভাড়া খরচ 15,000 টাকা, আর নিচে যদি এরকম বলা থাকে যে 3 মাসের, নিচে যদি এরকম বলা থাকে যে 3 মাসের, নিচে যদি
তাহলে নিয়মাবলী যদি বলে থাকে যে 3 মাসের অগ্রিম প্রদান করা হয়েছে, তাহলে অবশ্যই এখানে দেখতে পাচ্ছি খরচটা আমাদের অতিরিক্ত প্রদান করা হয়েছে, তাহলে এখানে সম্পদের রূপ নিয়েছে। তাহলে আমাদের জাবেদারে কিরকম হবে, তাহলে এরকম হবে যে অগ্রিম ভাড়া ডেবিট আর ভাড়া খরচ ক্রেডিট। এখানে অগ্রিমের অংশটুকু আনতে হবে, মানে যতটুকু আমাদের সম্পদ। তাহলে এখানে যদি এরকম বলা হয় যে এই 15,000 টাকার মধ্যে আমাদের 15 মাসের প্রদত্ত হয়েছে, তাহলে তাহলে কিন্তু আমরা স্পষ্ট বুঝতে পারছি এখানে খরচ হচ্ছে 12 মাসের, এখানে খরচ হবে আমাদের 12 মাসের, আর অতিরিক্ত হচ্ছে আমাদের 3 মাসের। তাহলে অতিরিক্ত 3 মাসেরটা কি বলবো সম্পদ, তাহলে 3 মাসের টাকা হচ্ছে 3000। তাহলে এই 3000 টাকা কি আমরা এখানে লিখবো। তাহলে যাবে দাঁড়াবে এরকম যে অগ্রিম ভাড়া ডেবিট, ভাড়া খরচ ক্রেডিট, কারণ খরচ এখানে অতিরিক্ত প্রদান করা হয়েছে যা সম্পদের রূপ নিয়েছে। এই দুইটি হচ্ছে ইম্পর্টেন্ট, আর বাকিগুলো আমাদের একটু মুখস্থ করে নিলে হয়। যেমন 3 নাম্বার জাবেদাটা দিয়েছি এরকম যে অলিখিত বা ধারে ক্রয়, তার পরিমাণটা দেওয়া আছে। এগুলো আমরা সাধারণ জাবেদার ক্ষেত্রে করেছি যে যেহেতু বাকিতে ক্রয়টা করা হয়েছে, ক্রয় হিসাব ডেবিট, পাওনাদার হিসাব ক্রেডিট। চতুর্থ জাবেদার এরকম যে অলিখিত অথবা ধারে বিক্রয় যদি বলা থাকে, তাহলে আমাদের জাবেদাটা এরকম প্রাপ্য হিসাব বা দেনাদার ডেবিট আর বিক্রয় ক্রেডিট। এছাড়াও কিছু জাবেদা আছে, যেমন